the second unit of J.C. Bose, A Beautiful Mind. Bose had invented several sensitive instruments. Bose কিছু এই সংবেদনশীল অর্থাৎ সেন্সিটিভ সংবেদনশীল কিছু যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন। সংবেদনশীল বা সেন্সিটিভ যন্ত্রপাতি বলতে কি বৈজ্ঞানিক ভাষায় বা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে কোনো সূক্ষ্ম যন্ত্রপাতি, যেখানে অর্থাৎ যে যন্ত্রপাতি দিয়ে কোনো সূক্ষ্ম পরিমাপ বা পর্যবেক্ষণ করা যায়। ওয়ান অফ দেম ইজ দ্য কেসকোগ্রাফ। এরকমই একটি সংবেদনশীল বা সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টের নাম কি? কেসকোগ্রাফ, হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্লান্টস। তাহলে এই কেসকোগ্রাফ যন্ত্রটা কিসের কাজে ব্যবহার হয়? না, কোনো উদ্ভিদের তার যে বৃদ্ধির যে হার, গ্রোথ রেট, বৃদ্ধির যে হার, সেটা পরিমাপ করতে বা মেজার করতে এই কেসকোগ্রাফ যন্ত্রটি ব্যবহার করা হয়। থ্রু হিজ এক্সপেরিমেন্টস, সে তার বিভিন্ন গবেষণার দ্বারা বোস দেখিয়েছিলেন দ্যাট যে প্লান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস। অর্থাৎ উদ্ভিদরাও মানুষদের মতোই বা হিউম্যান বিংসের মতোই কী করে? আচরণ করে। অলদো যদিও প্লান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিম্যালস। অর্থাৎ মানুষ বা মানে এই জীবন বা জন্তু বা মানুষদের থেকে প্ল্যান্ট বা উদ্ভিদরা কিন্তু এই রেসপন্ড করতে বা সাড়া দিতে কোনো কিছুতে অনেকটা বেশি সময় নেয়। উদাহরণ হিসেবে আমি যদি বলতে চাই, ধরো ওই সূর্যের, তোমরা হয়তো এই পরীক্ষাটা পড়েছো বিজ্ঞানে, যে যদি একটা গাছকে ছায়ায় রাখো এবং তার থেকে যদি একটু দূরে সূর্যালোক থাকে, সেই গাছটা বেঁকে গিয়ে অর্থাৎ তার ডালপালা বাঁকিয়ে দেবে সেই সূর্যালোকের দিকে। হি প্রুভ দ্যাট, তিনি এটা প্রমাণ করেছিলেন যে প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলাই। অর্থাৎ সে প্রমাণ করেছিলেন কি, যে উদ্ভিদরাও হিট অর্থাৎ তাপ, শীত বা ঠান্ডা, লাইট আলো, নয়েজ যে কোনো প্রকার নয়েজ হতে পারে, অ্যান্ড আদার এবং অন্যান্য এক্সটার্নাল বাহ্যিক স্টিমুলাই হচ্ছে উদ্দীপক। তাহলে যে কোনো বাহ্যিক উদ্দীপকে তারা সাড়া দেয়, জাস্ট লাইক হিউম্যান বিংস, যেমন মানুষ বা হিউম্যান বিংসরাও দেয়। যেমন তোমার যদি গরম লাগে তুমি হাত সরিয়ে নেবে, ঠান্ডা লাগলেও তুমি তার প্রিকশন হিসেবে ইউজ করবে, আলোর সঙ্গে বেশি চোখে আলো পড়লে চোখ বন্ধ করে নেবে। ঠিক সেরকমই অন্যান্য বাহ্যিক উদ্দীপকের প্রভাবেও তোমার শরীরে বা আমাদের যদি কোনো এফেক্ট হয় আমরা তার রিয়্যাক্ট করব। ঠিক সেরকমই উদ্ভিদও কিন্তু আমাদের মতোই রিয়্যাক্ট করে, কিন্তু এটাই আমরা আগে বললাম যে সেই রিয়াকশানের যে টাইমটা আমাদের যেমন সাডেন অর্থাৎ সঙ্গে সঙ্গে হয়, কিন্তু ওদের একটু টাইম অর্থাৎ টাইম টেকিং, লঙ্গার টাইম নেয়। বাই ইনজেক্টিং পয়জন ইনটু আ লিভিং প্ল্যান্ট, বলছে একটি মানে জীবন্ত গাছের বা উদ্ভিদে সে কী করেছে? বিষ প্রয়োগ করেছে, বা বিষ প্রয়োগের মাধ্যমে বোস দেখিয়েছিলেন দ্যাট যে দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। অর্থাৎ আমরা যেরকমভাবে আমাদের শরীরে বিষ প্রয়োগ করলে আমাদের যেমন রিয়াকশান হবে, ঠিক একই রকম হচ্ছে রিয়াকশান দেখা গিয়েছে এই উদ্ভিদের গায়ে বা উদ্ভিদে ওই হচ্ছে পয়জন ইনজেক্ট করার ফলে। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা আগের ইউনিটেই পড়েছি। তাহলে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ওপর এই যে বৈজ্ঞানিক গবেষণা ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস, যেটা শুরু করেছিলেন এই জেসি বোস ইন দ্য লেট 19th century। কবে শুরু করেছিল? না, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 1960-70 বা 70-80-90 ধরে নাও। ইট ওয়াজ দি ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। তাহলে তারহীন অর্থাৎ বেতার আর সংযোগ বা বেতার হচ্ছে চলাচলের ওপর বা এই বেতারের যে আবিষ্কর্তা হিসেবে কে প্যাটেন্ট বা কে শর্ত পেয়েছে? না, সেটা হচ্ছে এই ইতালীয় বিজ্ঞানী মার্কনি। এখন এই প্যাটেন্ট বা শর্ত জিনিসটা কি তোমাদের কাছে নতুন? প্যাটেন্ট বা শর্ত জিনিসটা হচ্ছে, ধরো আমি বলছি, ধরো কোনো কেউ একটা জিনিস আবিষ্কার করলো, ধরো ওয়াশিং মেশিন কীভাবে মানে তৈরি করতে হবে সেটা একজন আবিষ্কার করলো। এখন সেই আবিষ্কারের পন্থাটা যদি দেখা গেল আমি কোথা থেকে জানলাম, বা হয়তো সেটা খবরের কাগজে বেরিয়েছে বা কোনো মারফতে জেনেছি, আমি সেটা জেনে আমি নিজে তৈরি করে বিক্রি করা শুরু করছি। তাহলে যে প্রকৃত ইনভেন্টর, আবিষ্কর্তা, সে তো তার সেই ইনভেনশনের জন্য প্রকৃত পয়সা বা টাকা পয়সা পাবে না। ফলে আমি যদি সেটাকে আরও ধরো তাহলে তার মধ্যে আমি আমার বুদ্ধি লাগিয়ে মডিফাই করে আরও বেশি ভালো করে আমি হচ্ছে বিক্রি করলাম, তাহলে আমার বেশি পয়সা হয়ে গেল তার থেকে। তাহলে এই যাতে না হয় বা তাহলে এই ঠকবাজি যাতে না হয়, তার জন্য এই প্যাটেন্ট বা এই সত্ত্বাটা নিতে হয়। আমি তোমাদের বলেছিলাম যে এই মার্কনি পেপার আগে গিয়েছিল বলে এই বেতার বা আমাদের এই রেডিওর আবিষ্কর্তা হিসেবে মার্কনির নাম আছে, জেসি বোসের নাম নেই।
কিন্তু জেসি বোস কিন্তু অনেক আগেই এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আলোচনা করেছিলেন বা ওই ডেমনস্ট্রেশনটা হয়েছিল, যার উল্লেখ এখানেও আছে। তাহলে প্যাটার্ন জিনিসটা কি বলতে বলতে এখানে এলাম। প্যাটার্ন জিনিসটা হচ্ছে এমন একটি জিনিস যেটা তোমাকে বা একজন ব্যক্তিকে অধিকার দেয় যে তার সেই যে সোল আবিষ্কার বা সেই সোল রাইট আছে সেই জিনিসটার প্রতি। অর্থাৎ দেখা গেল যদি আমি হচ্ছে ওয়াশিং মেশিনের আবিষ্কর্তা হই, তাহলে ওয়াশিং মেশিন যদি তুমি বানাতে চাও তাহলে অবশ্যই আমার কাছ থেকে সেই প্যাটার্ন বা আমার কাছ থেকে সেই পারমিশন নিতে হবে। যদি না নিয়ে করো তাহলে আমি তোমার ওপর লিগালি কেস করতে পারি। নেক্সট, বাট উই মাস্ট রিমেম্বার, কিন্তু অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে দ্যাট যে বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন, সেই যে আমরা পড়েছিলাম যে সেই যে টাউন হলে দিয়েছিল, তাই বলছে সেই ইন ক্যালকাটা, কলকাতায় সেই যে সে জনগণের সম্মুখে বা জনসমক্ষে যে ডেমনস্ট্রেশন বা প্রদর্শন করেছিলেন অ্যালং দ্য সেম লাইন্স, এই একই বিষয়ের ওপর অর্থাৎ এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ওপর হ্যাপেন মাচ আর্লিয়ার, অনেক আগেই কিন্তু ঘটেছে। অর্থাৎ ইতালির মার্কনির এই ওয়্যারলেস টেলিগ্রাফি আবিষ্কারের বিষয়টার অনেক আগেই জেসি বোস এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কিন্তু কাজ করেছিলেন বা দেখিয়েছিলেন রাদার। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, অর্থাৎ কমার্শিয়াল বেনিফিট বলতে বাণিজ্যিক লাভ বা টাকা পয়সাগত লাভের দিকে না তাকিয়ে বা না সেদিকে লক্ষ্যপাত করে, তার পরিবর্তে সে কী করেছে, ফর হিজ ইনভেনশন, তার যে সেই ব্যক্তিগত আবিষ্কারগুলোর ওপর, বোস মেড হিজ ইনভেনশন পাবলিক, অর্থাৎ বোস তার আবিষ্কারের বিষয়গুলো পাবলিক অর্থাৎ সাধারণের জন্য খুলে উন্মুক্ত করে দিয়েছে। ইন অর্ডার টু অ্যালাউ আদার্স, যেটা কি না অন্যদেরকে অ্যালাউ করবে, টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ, অর্থাৎ সে যে গবেষণা করেছে যেদিকে, সেই গবেষণার ওপরে অন্যান্যরা যাতে আরও গবেষণার সুযোগ পায় এবং সেই বিষয়টাকে আরও সমৃদ্ধ করে। মানে অ্যাকচুয়ালি এই যে দুটো লাইন, এই দুটো লাইনটা সবচেয়ে বেশি গোলায়। এই দুটো লাইনের বিষয়টা বলতে চাইছি অ্যাকচুয়ালি কি, ইনস্টেড of looking for commercial benefit for his invention, Bose made his invention public in order to allow others to advance further along the lines of his research. এর মানে হচ্ছে বোস যে জিনিসগুলো ইনভেনশন করেছে বা ইনভেন্ট করেছে, আবিষ্কার করেছে, সেই জিনিসগুলোর ব্যবসায়িক লাভ অর্থাৎ টাকা পয়সা কত লাভ সে না দেখে সে জনগণের জন্য বা সাধারণ যারা গবেষক আছে বা যারা ধরো এইসব নিয়ে বিজ্ঞান নিয়ে পড়াশুনো করছে, এই গবেষকদের জন্য সে উন্মুক্ত রেখেছে। অর্থাৎ এরকম কোনো প্যাটার্নশিপের মধ্যে যায়নি যে তাকে জানাতে হবে বা এই করতে হবে, পয়সা করে দিতে হবে ইত্যাদি। তাই সে জনসমক্ষের জন্য বা যে সাধারণ বৈজ্ঞানিক বা গবেষক প্রিয় যারা, তাদের জন্য এটা উন্মুক্ত রেখেছে যাতে তারা তার করা এই আবিষ্কারের ওপর, অর্থাৎ যে পথ দিয়ে সে আবিষ্কার করেছে বা যে নতুন জিনিসটা সে আবিষ্কার করেছে সেই পথে আরও যাতে আবিষ্কার করে সেই বিষয়টাকে আরও সমৃদ্ধ করে, অর্থাৎ সেই বিষয়ে আরও নতুন নতুন তথ্য বা ইনফরমেশন আরও যাতে জানতে পারে, সেই জন্য সে তার কমার্শিয়াল বেনিফিট দেখেনি, যেটা অন্যরা দেখেছে। যেমন আমরা দেখলাম ওই মার্কনির মানে ইতালির মার্কনির কথা। However, Bose's place in history has now been re-evaluated. যাই হোক, ইতিহাসে বোসের স্থানকে পুনর্মূল্যায়ন করা হয়েছে। আবার পুনর্মূল্যায়ন মানে পুনর্বিবেচনা করা হয়েছে, অর্থাৎ ইতিহাসে তার স্থানকে আগের থেকে আরও মর্যাদাতর করা হয়েছে। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী, ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি, অর্থাৎ তাকে যে গর্বের সঙ্গে বা গৌরবান্বিত করা হয়েছে। কখন? হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917, 1917 সালে যখন ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দেন। এই নাইটহুড উপাধি আর একজন বাঙালি পেয়েছিল, তার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস, এছাড়াও তাকে আরও অনেক অ্যাওয়ার্ড বা পুরস্কার দিয়ে ভূষিত করা হয়। কীরকম? লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দি অর্ডার অফ দি ইন্ডিয়ান এম্পায়ার এক্সেট্রা। অর্থাৎ এই সমস্তগুলোর বাংলা মানে জানতে হবে না, এগুলো একটা অ্যাওয়ার্ড বা ওই উপাধির নাম। নিডলেস টু সে, এটার বলার অপেক্ষা রাখে না যে হি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জন্মানো সেই সমস্ত শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে তিনি একজন অন্যতম। স্যার জেসি বোস রোড সিভারাল বুকস, তিনি বেশ কিছু বই লিখেছিলেন, অ্যান্ড পাবলিশড এবং প্রকাশ করেছিলেন মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নালস, অর্থাৎ সেই সময়কার অগ্রগণ্য বিভিন্ন বৈজ্ঞানিক যে জার্নাল বা পত্রপত্রিকা ছিল সেখানে তার গবেষণাপত্র প্রকাশিত বা প্রকাশ পেয়েছিল। সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার সে কিছু বিখ্যাত বইয়ের নামগুলো হলো বা বইগুলি হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902, দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্টস 1926, মেজর মেকানিজম অফ প্লান্টস 1928 এক্সেট্রা। তাহলে এখানে তিনটে বইয়ের নাম বলেছে এবং তাদের ওই ব্র্যাকেটে প্রকাশের সালটা বলা আছে।
ইন 1896, 1896 সালে বোস রোট নিরুদ্দেশের খোঁজে। বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে বলে একটি গল্প, আর সায়েন্স ফিকশন, একটি কল্পবিজ্ঞান। তোমাদের সায়েন্স ফিকশন কী জিনিসটা সেটা তোমাদের বলেছি। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। অর্থাৎ তাকে বলা যায় এক প্রকার যে বাংলা ভাষায় কল্পবিজ্ঞানের গল্পের জনক বা প্রথম লেখক হচ্ছেন তিনি। ইন নভেম্বর 1917, 1917 নভেম্বরে বোস প্রতিষ্ঠা করেছিলেন দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। তার নিজের কলকাতার বাড়িতে তিনি যে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা নাম শুনে থাকবে হয়তো বসু বিজ্ঞান মন্দির বলে। হি ডোনেটেড, এবং তিনি দান করেছিলেন এই বোস ইনস্টিটিউটকে টু দ্য নেশন, জাতির উদ্দেশ্যে, অর্থাৎ ভারতীয়দের কথা বলছে, ভারতীয় জাতির উদ্দেশ্যে, ফর রিসার্চ অন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন গবেষণার জন্য তিনি এই তার বাড়িতে তৈরি যে বোস ইনস্টিটিউশন বা রিসার্চ সেন্টারটা তিনি দান করেছিলেন বা উৎসর্গ করেছিলেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী, ব্রেথেড হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন 23 নভেম্বর 1937, 1937 সালের 23 নভেম্বর।